অত্যাধুনিক সব মিসাইলের আঘাতে কাঁপছে ইসরায়েল। নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি দখলদার বাহিনীর। নিরাপত্তা পরিষদের বৈঠকেও বার্তা নেই সংঘাত বন্ধের। Israeli aggression is fully and unequivocally terminated. This is not just Israel's fight, it is the world's fight. দ্রুত অস্ত্রবিরতি চায় রাশিয়া চীন, পুরনো বলি আওড়ালেন মার্কিন প্রতিনিধি। President Trump has been clear in recent days that Iran's leadership must completely abandon its nuclear enrichment program and all aspirations of acquiring a nuclear weapon. দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে কমিশন, সময় হলেই জানা যাবে ভোটের দিনক্ষণ, বললেন সিইসি। সংস্কার বাস্তবায়ন ও সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়ই হবে নির্বাচন, জানালেন উপদেষ্টা ফরিদা। ডেঙ্গু চোখ রাঙালেও এডিস নিধনে ঢিলে ভাব, 2 সিটির বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। মন্ত্রণালয়গুলোর মধ্যে কাজের সমন্বয় নেই, বললেন উপদেষ্টা সাখাওয়াত। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের পক্ষে নন পরিকল্পনা উপদেষ্টা। এলডিসি উত্তরণে পরিকল্পনার অভাব দেখছেন ব্যবসায়ীরা, মানতে নারাজ বাণিজ্য সচিব। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল। শনিবার নাতাঞ্জ পরমাণু স্থাপনায় আঘাত হানে তেল আবিবের ক্ষেপণাস্ত্র। এদিন তাদের হামলায় ইরানের 2 শীর্ষ কমান্ডার প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তেল আবিব সহ একাধিক স্থানে হামলা চালায় তেহরানও। এই অবস্থায় যতদিন প্রয়োজন হামলার হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দেবেন না তিনি। টানা 9 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল। শুক্রবার স্থানীয় সময় ভোরে মধ্য ইসরায়েল ও তেল আবিবের কাছে গবেষণা কেন্দ্র ওয়াইজম্যান ইনস্টিটিউট সহ একাধিক স্থাপনায় হামলা চালায় ইরান। জবাবে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার অঞ্চল ইস্পাহান সহ দেশটির পশ্চিমাঞ্চলে থাকা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় দখলদার ইসরায়েল। একই সঙ্গে নাতাঞ্জ পরমাণু স্থাপনাকেও লক্ষ্যবস্তু বানায় তারা। এছাড়া বেশ কিছু ইরানি ড্রোন ভূপাতিত করার দাবিও করে ইহুদি বাহিনী। এদিন ইরানের কুদস ফোর্সের কমান্ডার সাইদ ইজাদি ও রেভলিউশনারি গার্ডস বাহিনীর কমান্ডার আমিন পৌর জোতকি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। চলমান সংঘাতের মধ্যেই ইরানের উত্তরাঞ্চলের সেমনান শহরে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। শহরটির কাছেই একটি মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রের অবস্থান হওয়ায় তা নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। এর মধ্যেই এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে হামলা বন্ধে ইসরায়েলকে কোনো ধরনের চাপ দেয়া উচিত হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লক্ষ্য অর্জনে হামলা চালিয়ে যাবে তার দেশ। 20,000 ক্ষেপণাস্ত্র এবং একটি উন্মাদ শাসক গোষ্ঠীর পারমাণবিক বোমার হুমকি, এটা ইসরায়েলের অস্তিত্বের সংকট। যতদিন লাগবে ততদিন লড়ব। এদিকে আগামী সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলে জানিয়েছে গণমাধ্যম। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে নিয়ম রক্ষার বৈঠক করলেও ইরান ইসরায়েল সংঘাত বন্ধে কিছুই করতে পারেনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সদস্য রাষ্ট্রগুলোর সামনে পাল্টাপাল্টি হুঁশিয়ারি উচ্চারণ করেন তেহরান ও তেল আবিবের প্রতিনিধি। পুরনো বুলিগে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত। আর সংঘাত বন্ধে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানায় রাশিয়া ও চীন। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যেই সংকট নিরসনের লক্ষ্যে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে যোগ দেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এবং সদস্য রাষ্ট্রগুলোর একাধিক প্রতিনিধি। এ সময় 2 দেশের প্রতি সতর্ক বার্তা দেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলেন, সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। গুতেরেসের আহ্বান উপেক্ষা করে জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি জানান, ইরানের পরমাণু হুমকি প্রতিহত না করা পর্যন্ত হামলা চলবে। আর ইরানের প্রতিনিধি বলেন, নিজেদের প্রতিরক্ষায় পিছপা হবে না তেহরান। Iran has exercised
It's inherent. জাতিসংঘে ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার স্বাভাবিক অধিকার প্রয়োগ করেছে ইরান। তেহরানের প্রতিক্রিয়া মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেছি। All necessary precautions to protect civilians. We are doing আমরা যা করছি তা অনেক আগেই এই পরিষদের করা উচিত ছিল। আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে দ্বিধায় ভুগছে, আমরা সেখানে পদক্ষেপ নিচ্ছি। ইরানের পরমাণু হুমকি সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা থামব না। are under threat. We will not stop. সংঘাত বন্ধের করণীয় নির্ধারণের পরিবর্তে মিত্র ইসরায়েলের সুরেই কথা বললেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি। ওয়াশিংটন তেল আবিবের পাশে রয়েছে জানিয়ে তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। No doubt that the United States continues to stand with Israel and supports its actions against Iran's nuclear ambitions. এদিকে চলমান সংঘাতে ইরানকে প্রত্যক্ষভাবে সমর্থন না দিলেও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। তেল আবিবের সমালোচনার পাশাপাশি দ্রুত অস্ত্রবিরতির তাগিদ দুই দেশের প্রতিনিধির। которые до последнего времени декларировали намерение. বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংকটময় পরিস্থিতিতে শুধু নিয়ম রক্ষার বৈঠকে বসেছে সদস্য দেশগুলো। উত্তপ্ত এ পরিস্থিতিতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক মহল। আমেরিকার সাথে ইরানের আলোচনা চলছে, এই অবস্থায় ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়ে দিতে পারে না। তারপরেও সেটা সম্ভব হয়েছে কেন? প্রকৃতপক্ষে আমেরিকার সিগন্যাল ছিল। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরানের উপর হামলা। ইসরায়েলে আয়রন ডোম ও ডেভিডস স্লিং এর মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যে পৌঁছাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র। এক্ষেত্রে দেশটির ব্যবহার করছে সিজিল, হভিজ সহ আধুনিক ক্রুজ মিসাইল। তেহরানের অন্যতম হাতিয়ার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। এতে দিশেহারা হয়ে পড়েছে দখলদার বাহিনী। দুদেশের এই যুদ্ধে কি কি অস্ত্র ব্যবহার হচ্ছে তা নিয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে। পাল্টাপাল্টি সংঘাতে উত্তপ্ত ইরান ইসরায়েল। যুদ্ধক্ষেত্রে শক্তিমত্তার জানান দিতে পিছপা হচ্ছে না কেউই। অথচ সংঘাত শুরুর পর অনেকেই তাচ্ছিল্য করেছিল ইরানকে, প্রশ্ন তুলেছিল তাদের সক্ষমতা নিয়ে। কিন্তু সপ্তাহ পেরোতেই দৃশ্যপটই পাল্টে দিয়েছে আয়াতুল্লাহ খামেনির ইরান। দেশটির এমন সাফল্যে কি কি অস্ত্র ব্যবহার হচ্ছে এবং ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ভেদ করে কিভাবে তাদের লক্ষ্যে আঘাত হানছে, এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে আন্তর্জাতিক মহলে। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার গড়ে তুলেছে। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর আগে ইরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল প্রায় ৩,০০০। এর মধ্যে রয়েছে স্বল্প, মধ্য ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এছাড়া হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে বলেও জানায় তারা। ইসরায়েলের হামলার পর দেশটিতে অপারেশন ট্রু প্রমিস 3-তে প্রথমবারের মতো দূরপাল্লার অত্যাধুনিক সিজিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে ইরান। সিজিল ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো এর কঠিন জ্বালানি ব্যবহার। এই প্রযুক্তির কারণে এটিকে খুব অল্প সময়ের মধ্যে উৎক্ষেপণ করা সম্ভব হয়, ফলে যুদ্ধ পরিস্থিতিতে এটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সক্ষম। ইরানের কর্মকর্তারা জানান, সিজিল ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২০০০ থেকে ২৫০০ কিলোমিটার, যা ইসরায়েল, উপসাগরীয় দেশ, এমনকি ইউরোপের কিছু অংশে পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এছাড়া ইরানের অস্ত্রভান্ডারে রয়েছে হোভেইজে সহ বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের বিরুদ্ধে চলমান হামলায় এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি। আল জাজিরার বিশ্লেষক গ্যাটোপুলোস বলেন, ইরানের হাতে এখন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ক্রমাগত উন্নত ও পরিণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারই প্রত্যক্ষ ফলাফল। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো র্যাডারে ধরা পড়লেও প্রতিহত করা কঠিন বলেও জানান তিনি। কিছু হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল HGV সংযুক্ত থাকে। এটি একটি যুদ্ধাস্ত্র যা শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত গতিতে উড়তে ও দিক পরিবর্তন করতে সক্ষম। মৌসুমী সাথী, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়, তাই সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে কমিশন। সময় হলেই জানা যাবে ভোটের দিনক্ষণ। সকালে আগারগাঁওয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন শেষে কথা জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী চলছে কমিশনের কার্যক্রম। এদিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সংস্কার বাস্তবায়ন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়ই হবে নির্বাচন। শনিবার সকালে আগারগাঁ নির্বাচনী প্রশিক্ষণ ভবনে নির্বাচনী আইন ও বিধি নিয়ে নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন। প্রথম পর্যায়ে অংশ নেন 50 কর্মকর্তা। প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। প্রশিক্ষণ
কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। প্রশিক্ষণ শেষে সাংবাদিকরা সিএসির সঙ্গে কথা বলতে চাইলে বাগড়া দেন নির্বাচন কমিশন সচিব। এবার আপনারা বলেন স্যার, আপনি ওইখান থেকে বলেন প্রশ্নটা। পরে সচিবের পরামর্শেই কথা বলেন সিএসি, জানান নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে কমিশন, যথাসময়ে জানানো হবে ভোটের দিনক্ষণ। যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না। ইলেকশনের ব্যাপারে যদি তারিখ ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন, আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করবো। সিসি আরও জানান, কর্মপরিকল্পনা অনুযায়ী কমিশনের কার্যক্রম চলছে, প্রয়োজনে সেখানেও পরিবর্তন আনা হবে। বিভিন্ন জনের মতামত নিয়েই আচরণবিধি এবং নীতিমালা চূড়ান্ত করা হবে বলেও জানান সিএসি। আমি রুটম্যাপ বলছি না, এটা আমাদের একটা কর্মপরিকল্পনা, সেটা তো অবশ্যই আছে। যে কোনো অফিসে তাদের একটা কর্মপরিকল্পনা থাকবে না, এত বড় একটা নির্বাচন হবে, আমাদের নিজস্ব একটা পরিকল্পনা, এটা আমাদের ব্যবহারের জন্য। এদিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, সংস্কার বাস্তবায়ন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার, যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা ফরিদা আক্তার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর নতুন বাজার মোড়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি যাচ্ছে তার কাছে। প্রত্যাহারের দাবিতে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নতুন বাজার মোড় অবরোধ করে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা সকাল থেকে শুরু করেছেন। আমরা দেখতে পেয়েছি 8টার কিছুক্ষণ পরেই এই বিশ্ববিদ্যালয়ের 26 জন শিক্ষার্থী প্রথমে আন্দোলন শুরু করেন, পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু সেই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং 10:30 নাগাদ পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখবেন এবং তারা বলছেন শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি সহ সংশ্লিষ্ট সব দফতরে আসলে তারা যোগাযোগ করেও তাদের সমস্যা সেটির সমাধান না হয়, অর্থাৎ বহিষ্কার আদেশ প্রত্যাহার না হয়, তারা কিন্তু তাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ায় তারা এই কর্মসূচি নিয়েছেন এমনটি কিন্তু তারা বলেন এবং তারা তাদের অবস্থান থেকে সরে যাওয়ার যে বিষয়টি সেটি তারা তাদের অবস্থানে অনড় থাকেন, অর্থাৎ তারা রাস্তায় তাদের যে অবস্থান কর্মসূচি সেটি পালনের জন্য তারা বসে থাকেন। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি পুলিশের পক্ষ থেকে প্রথমে অনুরোধ, পরবর্তীতে লাঠিচার্জও কিন্তু করা হয় এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে শিক্ষার্থীরা বিচ্ছিন্ন হয়ে যান এবং ঠিক আধা ঘন্টা পর অর্থাৎ 11টার দিকে আবারও কিন্তু শিক্ষার্থীরা সেই যে অবরোধ কর্মসূচি সেটি শুরু করেন এবং এই অবরোধ কর্মসূচির ফলে কিন্তু পুরো এলাকার যে যানবাহন চলাচলের বিষয়টি সেটি কিন্তু স্থবির হয়ে পড়ে এবং অনেক পথচারী সেই কুড়িল থেকে শুরু করে শাহজাদপুর পর্যন্ত কিন্তু পায়ে হেঁটে রওনা হন। তবে শিক্ষার্থীরা বলছেন যে তারা কোনো ধরনের প্রতিকার না পেয়ে সরকারের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, ইউজিসির পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিকার না পেয়ে কিন্তু তারা এই ধরনের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন এবং পুলিশের হামলার যে বিষয়টি সেই হামলার বিষয়টি নিয়ে তারা বলেছেন যে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ভ্যাট প্রত্যাহার করতে হবে এবং বহিষ্কার আদেশ যে 26 জন শিক্ষার্থীর বিরুদ্ধে রয়েছে সেটিও প্রত্যাহারের দাবি সহ তারা কিন্তু 5 দফা দাবিতে এখনো পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটি পালন করছেন এবং ভাটারা থানার ভিতরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকের পরে হয়তো কোনো ধরনের আপডেট আসবে, তখন আমরা আপনার মাধ্যমে আসলে দর্শকদেরকে সেই আপডেটটি জানিয়ে দিতে পারবো। এই ছিল আমার কাছে রাজধানীর নতুন বাজার থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যে অবস্থান কর্মসূচি সেটির সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নতুন বাজার এলাকায়। ডাকসু নিয়ে এখনও দ্বিমুখী অবস্থানে ছাত্র সংগঠনগুলো। নির্বাচন কমিশন গঠনকে স্বাগত জানিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র শিবির দ্রুত তফসিলের দাবি জানালেও ভোটের পরিবেশ নেই বলে দাবি ছাত্রদলের। গঠনতন্ত্রে প্রার্থীর বয়স সীমা না রাখা নিয়ে সমালোচনা করছে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র শিবির। আর ছাত্রদলের অভিযোগ, কাউকে বিশেষ সুবিধা দিতে নির্বাচন নিয়ে প্রশাসন তড়িঘড়ি করছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকতার ঘাটতি নেই বলে দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। শাকির আহমেদের রিপোর্ট।
গত 16 জুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন পরিচালনার জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ 10 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্তভাবে অনুমোদন করে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট। নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে স্বাগত জানিয়ে দ্রুত তফসিল ঘোষণার দাবি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবিরের। তবে একটি সংগঠনকে বিশেষ সুবিধা দিতেই চূড়ান্তভাবে অনুমোদিত গঠনতন্ত্রে প্রার্থীর বয়সসীমা রাখা হয়নি বলে অভিযোগ তাদের। নির্দিষ্ট বয়সসীমা থাকাটা সাধারণ শিক্ষার্থীদের জন্য যারা আসলেই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে এটি জরুরি ছিল বলে আমরা মনে করি। দেরি করার যে প্রবণতা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভেতরে দেখেছি সেই প্রবণতা যাতে আর ফিরে না আসে। নির্বাচন করবার জন্য বয়সকে কোনো লিমিটেশনের মধ্যে রাখবেন না, যখন আপনি উন্মুক্ত করে দেবেন তখন ওই যে যারা দীর্ঘদিন ধরে আদুবাই হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে আছে, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে নানা রকম সুবিধা নেওয়ার জন্য, তাহলে তারা এই সুযোগটি পাবে। কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন তার নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের কাছে, গোষ্ঠীর কাছে কেমন যেন জিম্মি হয়ে থাকে। এখনও ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি দাবি করে ছাত্রদল বলছে কাউকে বাড়তি সুবিধা দিতেই এখনও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে ডাকসু নির্বাচন নিয়ে তড়িঘড়ি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন যদি মনে করে 2019 সালের মতো একটি পক্ষকে সুবিধা দেওয়ার জন্য বা তড়িঘড়ি করে একটি নির্বাচন যেনতেন নির্বাচন আয়োজন করে ফেলবে, তাহলে সেক্ষেত্রে আমাদের মনে হয় যে শিক্ষার্থীদের যে পূর্ণ অধিকার নিশ্চিতের জন্য যে ডাকসুর স্বপ্ন বা আকাঙ্ক্ষা রয়েছে সেটি বাস্তবায়ন হবে না। কাউকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নেই জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে লেভেল প্লেইং ফিল্ড ও নির্বাচনের পরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ছাত্রলীগের ঝটিক মিছিল কোথায় করেছে? যেখানে করেছে সেটা কি ক্যাম্পাসের ভেতরের কোনো জায়গা? বিভিন্ন জায়গায় যে দুর্বলতা আছে সেগুলো শিক্ষার্থীরাই আমাদেরকে বলেন এবং এগুলো আমরাও নিজেরা ঘুরে ঘুরে দেখি, শিক্ষার্থীরা বলেন, আমরা সেগুলো মিট আপ করার চেষ্টা করছি। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি নানা উদ্যোগের কথা জানিয়েছেন প্রক্টর। শতভাগ প্রোটেকশন আছে এটা কেউ বলতে পারবে না। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষা শুরুর আগেই নওগাঁয় থানার লকার ভেঙে এইচএসসির প্রশ্নপত্র চুরির ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বেলা 11:30টার দিকে ধামরাইহাট উপজেলা চত্বরে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি উপজেলায় আইন শৃঙ্খলা অবনতি সহ পুলিশের দায়িত্বহীনতা বেড়েছে। থানা চত্বর থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ তাদের। এ ঘটনায় ধামরাইহাট থানার ওসিকে দায়ী করে তার বিচারের দাবি জানান বক্তারা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের বহুতল ভবনে মিলেছে এডিসের লার্ভা। কয়েকদিনের ভারী বৃষ্টিতেই ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এজন্য নগর কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন নগরবাসী। যদিও কর্তৃপক্ষের দাবি, মশক নিধনে ওয়ার্ড পর্যায়ে কাজ করছে মনিটরিং সেল। ডেঙ্গুর বিস্তার রোধে রয়েছে বিটিআই লার্ভিসাইড প্রয়োগের চিন্তাও। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু মোকাবেলায় জরুরি ভিত্তিতে র্যাপিড ক্রাশ প্রোগ্রাম চালু করা উচিত। আবু সাইদ নিশানের রিপোর্ট। শখের ছাদ বাগানে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র। টবে জমে থাকা পানি, প্লাস্টিক ড্রাম কিংবা অব্যবহৃত পাত্রে ভয়ঙ্কর এডিস মশার বিস্তার। ঢাকার 2 সিটি কর্পোরেশনের এমন অনেক বহুতল ভবনে মিলেছে ডেঙ্গুর বাহক এডিসের লার্ভা। এবার বর্ষার আগেই ডেঙ্গুর চোখ রাঙানিতে বেড়েছে আতঙ্ক। নগরবাসী বলছেন, সরকারি উদ্যোগ চোখে পড়ছে না তাদের। এছাড়া সচেতন নন সাধারণ মানুষও। আগে তো মাঝে মধ্যে আসতো, কিন্তু এখন ওইভাবে ওষুধ কোনো কিছু দিতেছে না। ওষুধ না ব্যবহার করে না দেয়, সেক্ষেত্রে তো মানুষ অসুস্থ হয়ে যাবে। বাসায় আশেপাশে আনাচে অনেক পানি জমা আছে। রাস্তাঘাট পরিষ্কার রাখা, তারপর হচ্ছে বাড়ির আনাচে কানাচেগুলো পরিষ্কার রাখা, তো এটা আর কি নাগরিক হিসেবে আর কি এটা আমাদেরও একটা দায়িত্ব। ডেঙ্গু চারিদিকে এবার হচ্ছে জানতে পারতেছি, কিন্তু এবার আমার মনে হচ্ছে সরকার অতটা সচেতন না। গত বছর দেখছি অনেকবার আমাদের এখানে আসছে, বলছে পানি পরিষ্কার করেন, বাড়িঘর ক্লিন করেন। সবাই যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাহলে ডেঙ্গু হবে না। যদিও নগর কর্তৃপক্ষের দাবি, মশক নিধনে ওয়ার্ড পর্যায়ে গঠন করা হয়েছে মনিটরিং সেল। ডেঙ্গুর বিস্তার রোধে বিটিআই লার্ভিসাইড প্রয়োগের চিন্তা করছে উত্তর সিটি কর্পোরেশন। দক্ষিণের প্রশাসকের কণ্ঠেও একই সুর। 25টা ওয়ার্ডকে সিলেক্ট করেছি হটস্পট হিসাবে। সেগুলো হচ্ছে প্রিভিয়াস ডেটা এবং পেশেন্টের সংখ্যা দিয়ে। এই 25টা ওয়ার্ডে 34টা টিম কাজ করবে এবং প্রতিটা টিমে 15 জন করে সদস্য থাকবে। এদের কাজ হবে যে সোর্সগুলোকে রিডাকশন করা, সোর্সগুলোকে পিক করা। সোর্স পিক করলে তাহলে ব্রিডিং প্লেসের সংখ্যা কমে যাবে। ছাদ বাগানে যে টবগুলো আছে, সে টবের মধ্যে যদি আমি বিটিআই গ্র্যানুলসটা দিয়ে দিই, তাহলে সেখানে
সে প্ল্যান্টেরও কোনো ক্ষতি করবে না, আবার সেখানে মসকিটো হতে পারবে না। এটা আমাদের একটা নতুন এডিশন। ইনশাল্লাহ আমরা আগামী 3 মাসের মধ্যে এই প্রকিউরমেন্টে যাব। মশকের উৎস যেখানে উৎপাদন হয় সেটাকে বন্ধ করা যায়, এই জন্য আমরা মোবাইল কোড করার জন্য আমাদের জনগণকে সচেতন করা হবে, একই সঙ্গে তাদেরকে কিছুটা হলো আইনের আওতায় নিয়ে আসা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে র্যাপিড ক্র্যাশ প্রোগ্রাম চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। এডিস মশা যদি আমরা এখনই নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এই বছর ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি ভয়াবহ হওয়ার একটি সম্ভাবনা আছে। জরুরি ভিত্তিতে আমাদের র্যাপিড ক্র্যাশ প্রোগ্রাম চালানো উচিত এবছরের ডেঙ্গু মোকাবেলা করার জন্য। ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই বলেও মত বিশেষজ্ঞদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটিতে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া। রাজস্থলী, বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও জোড়াছড়ি উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রান্তিক পর্যায়ে সচেতনতা ও সহায়তা কার্যক্রম বাড়ানোর তাগিদ এলাকাবাসীর। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। সারা দেশে বাড়ছে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা। অন্যান্য জেলায় ডেঙ্গু বাড়লেও পার্বত্য জেলা রাঙামাটিতে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া। সীমান্তবর্তী উপজেলা রাজস্থলী, বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও জোড়াছড়িতে আক্রান্তের সংখ্যা বেশি। তাদের অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আর কেউ কেউ ভর্তি হয়েছে সদর জেনারেল হাসপাতালে। দিনের বেলায় তো মশা হয়তো কামড় জানে না, বর্ষাকালে বেশি মশা বাইর হয়, হয়তো মশা কামড়ের ফলে ম্যালেরিয়া হয়। এলাকাবাসী বলছেন, সরকারের ঘোষিত 2030 সালের মধ্যে দেশ ম্যালেরিয়া মুক্ত করতে হলে প্রান্তিক পর্যায়ে বাড়াতে হবে সচেতনতা ও সহায়তা কার্যক্রম। স্বাস্থ্য বা কমপ্লেক্স বা যে কোনো একটা ক্লিনিক এই সুব্যবস্থা করলে ওখানকার হয়তো আমাদের ম্যালেরিয়া দেখতে কিছু কমে আসতে পারে। ম্যালেরিয়া প্রবণ যে 4টা উপজেলা রাঙামাটিতে আছে সেগুলোর প্রান্তিক লেভেলে সীমান্তবর্তী যে উপজেলাগুলো, সেখানে ক্যাম্পেইন প্রোগ্রাম আরো জোরালো করা উচিত। স্বাস্থ্য বিভাগ বলছে 2020 সালের আগে শুধু বর্ষা মৌসুমে এই রোগের প্রাদুর্ভাব দেখা গেলেও এখন সারা বছরেই মানুষ আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ম্যালেরিয়া এই সময়টাতে একটু বেশি বাড়লেও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি। মাঠ পর্যায়ে যেখানে ব্লাড সাইড করার সুযোগ আছে সেখানে আরডিটির পাশাপাশি ব্লাড সাইডও করছি। অর্থাৎ আমরা পুরো বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়ে এই কার্যক্রমটা এখন পরিচালিত করছি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত রাঙামাটিতে 676 জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। সময় সংবাদ, রাঙামাটি। অর্থ সংকটে বন্ধ হয়ে গেল কক্সবাজারের উখিয়া বিশেষায়িত হাসপাতাল। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উখিয়া ও টেকনাফের স্থানীয় এবং 33টি ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা। এরই মধ্যে প্রতিষ্ঠানটি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বুঝিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রয়েছে 5 লাখের মতো স্থানীয় বাসিন্দা। তার সঙ্গে যুক্ত হয়েছে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেয়া 13 লাখের বেশি রোহিঙ্গা নাগরিক। কিন্তু তাদের চিকিৎসা সেবায় আধুনিক ব্যবস্থা না থাকায় ছুটতে হতো কক্সবাজার জেলা সদর হাসপাতাল বা চট্টগ্রামে। এই সমস্যার সমাধানে 2022 সালের জুলাই মাসে চালু হয় উখিয়ার বিশেষায়িত হাসপাতাল। কিন্তু অর্থ সংকটের কারণে গত 14 মে থেকে বন্ধ হয়ে গেছে বিশেষায়িত হাসপাতালটি। নষ্ট হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ আধুনিক চিকিৎসার সরঞ্জাম। শুধু চুরি ঠেকাতে দায়িত্ব পালন করছে কয়েকজন নিরাপত্তা রক্ষী। এটা ছিল মা ও শিশুদের জন্য বিশেষ করে এই হাসপাতালটা খুব কার্যকরী। যদি আমরা চিকিৎসা পাইতাম তাহলে আমাদের জন্য একটু বেটার হতো। রোগীরা এসে ফিরে যাচ্ছে, রোগীরা আসলে আমরা বলি হসপিটাল বন্ধ হয়ে গেছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে বিশেষায়িত হাসপাতালটি ফের চালু করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জাতিসংঘ আমাদেরকে বলে দিয়েছে এটা সম্ভব না, অলরেডি এটা আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি অন্য কোনো আইএনজিও বা এনজিও বা বাংলাদেশের কোনো সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা এখানে এটা নিতে পারে কিনা। জাপানের অর্থায়নে হাসপাতালটি নির্মাণ করা হয় ইউএনএইচসিআর এর মাধ্যমে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। যে কোনো হুমকি থেকে দেশের সমুদ্র সীমা রক্ষায় বদ্ধপরিকর নৌবাহিনী। মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে কাজের সমন্বয় নেই বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস উপলক্ষে সকালে রাজধানীর সামরিক জাদুঘরে
নৌবাহিনী আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। এ সময় সমৃদ্ধ সামুদ্রিক ব্যবস্থাপনা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, বাংলাদেশের মতো বিশাল সমুদ্রসীমা অনেক দেশেরই নেই। আর জাহাজের নিরাপদ চলাচল, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের পাশাপাশি প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্য উপাত্ত। এ সময় সামুদ্রিক মৎস্য আহরণের উপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে কাজ করতে আগ্রহীদের প্রস্তাব বিবেচনা করবে সরকার। সেমিনারে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান বলেন, যে কোনো ধরনের হুমকি থেকে দেশের সমুদ্র সীমা রক্ষায় বদ্ধপরিকর নৌবাহিনী। The Bay of Bengal forms the foundation of our economic prosperity, acting as a lifeblood that sustains our nation. Bangladesh Navy plays a pivotal role in guarding this bay, ensuring our safety from all kinds of threats. My experience of this last 10 months that in our country the ministries have no connection with each other. Everybody is doing their own. It's not today. It's right from the beginning. Imagine somebody comes and they repair the road, and next day somebody comes and digs the road. That's what we see every time in Dhaka city. First of all comes the TNT, they dig the road, then they repair. Then they come the WASA and they dig the road, they repair. And then somebody else comes and he digs the road because something else is to be done. This is the scenario in the government as well. ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিয়ার সজল, যাচ্ছে তার কাছে। গতকাল যে ফুলগাজীর উত্তর বলিয়া নামক স্থানে মুহুরী নদীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অংশে ফাটল ধরেছিল বা ভেঙে গিয়েছিল, সেই ভাঙা অংশ দিয়ে কিন্তু গতকাল বা আজ সকাল বা ভোর রাত থেকে কিন্তু পানি প্রবেশ যদিও বন্ধ রয়েছে, এবং সেই পানির প্রবেশ বন্ধ থাকলেও গতকাল থেকে যে পানির প্রবেশ করেছে লোকালয়ে, সে প্রায় ৫-৬টি গ্রামে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই ক্ষতিগ্রস্ত এলাকার পানি ঘর থেকে উঠান থেকে যদিও নেমে গিয়েছে, তবে স্থানীয় যারা রয়েছেন তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি কিন্তু তারা এখন পোহাচ্ছেন। তাদের অনেকের মালামাল নষ্ট হয়ে গিয়েছে, অনেকের ঘেরের বা পুকুরের মাছ তলিয়ে ভেসে গিয়েছে, আবার কারো কারো অনেক খামার ছিল সেগুলো কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এক স্বস্তির বিষয় ছিল যে এখন এই মুহূর্তে মাঠে কোনো ফসল না থাকায় ফসলের কোনো ক্ষতি হয়নি। তবে এই মুহূর্তে পানি প্রবেশ না করলেও আমরা দেখেছি গত 4 ঘন্টায় কিন্তু এই নদীর পানি প্রায় 25 সেন্টিমিটার বেড়েছে। যদিও বাংলাদেশ অংশে কোনো বৃষ্টিপাত নেই, আসলে বাংলাদেশ অংশের বৃষ্টিপাতে তেমন কোনো সমস্যা না হলেও আমরা যত দেখেছি যে ভারতের অংশ যদি যখন পানি বাড়ে তখন কিন্তু আমরা দেখছি যে এখানে পানি বেড়ে সেই পানি প্রবেশ করার যে ভাঙা অংশ দিয়ে আবার পানি প্রবেশ করার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও পানি উন্নয়ন বোর্ড এখানে আমরা যত জানাচ্ছি পানি সম্পদ উপদেষ্টা নির্দেশন ক্রমে বা তাদের ওখান থেকে মনিটরিং বা নির্দেশনা দেওয়া হয়েছে এই ভাঙা অংশটি দ্রুত মেরামত করার জন্য, এবং সেটি নিয়ে কাজ করছেন। আমরা কথা বলবো এখানকার তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সাথে। আসলে আপনারা কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা ফিলিং কার্যক্রম চলমান রেখেছি, এর সাথে আমরা জিও টিউব নিয়ে এসেছি, কিছুক্ষণের মধ্যে ড্রেজার চলে আসবে। সেক্ষেত্রে প্রথমে ড্রেজার দিয়ে বালি দিয়ে জিও টিউব ফিলিং করে যাতে দ্রুত কাভার করতে পারি সেটা দিয়ে, তারপর জিও ব্যাগ দিয়ে এটা আর্মারিং করবো, লাস্ট অফ অল এটার উপরে আমরা মাটির কাভারেজ দিয়ে দিব। তো আমাদের টার্গেট আমরা এই জায়গাটা ক্লোজ করতে চাচ্ছি। ধন্যবাদ। শুনলেন পানি উন্নয়নের পক্ষ থেকে এটি রাতের মধ্যেই এটা ক্লোজ করবে বা বাঁধটি মেরামত করবে। তবে এখন বিষয় হচ্ছে যে এই যে পানি সম্পদ উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এবং তার নির্দেশনাক্রমে দ্রুত এখানে কাজ হচ্ছে। আমরা দেখেছি যে অতীতেও যখন বাঁধ ভেঙেছে তখন কিন্তু এই ধরনের দ্রুত নির্মাণ হয়নি। আমরা চাই যে শুধু কোনো নির্দেশনার অপেক্ষা নয়, সংশ্লিষ্ট দপ্তরগুলো এ ধরনের ক্ষতিগ্রস্ত এলাকা তাদের দাপ্তরিকভাবে দ্রুত মেরামত করে মানুষকে স্বস্তি দিবে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। সরাসরি ছিলাম ফেনীর ফুলগাজীতে। বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর, ইলিশ ধরতে নামতে পারছেন না জেলেরা। এতে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও হিসেবের খাতা খুলতে পারেনি তারা। মাছ শূন্য কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। ব্যবসায়ীদের লোকসানের পাশাপাশি বেকার সময় পার করছেন মৎস্য শ্রমিকরাও। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বৈরী আবহাওয়া, উত্তাল সাগর, জোয়ারের সময় ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বৃদ্ধি পেয়ে উপকূলে আছড়ে পড়ছে।
বাঁকখালী নদীতে নোঙর করা বড় বড় ট্রলার। এসব ট্রলার ৩০০ কিলোমিটার সাগর পাড়ি দিয়ে আহরণ করতে যায় ইলিশ, কিন্তু বৈরী আবহাওয়ায় সাগরে যেতে পারছেন না জেলেরা। উপায় না পেয়ে অনেক জেলে অবস্থান করছে নোঙর করা ট্রলারে, আবার অনেকে বসে অলস সময় পার করছেন। এখন মাছ ধরা যায় না, ওয়েদার খারাপ। জেলেদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর্থিকভাবে, পারিবারিকভাবে, ওদের থাকা খাওয়ার খুব কষ্ট। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে জেলে মৎস্য ব্যবসায়ী কিংবা শ্রমিকদের হাঁকডাকে মুখর থাকলেও এখন মাছশূন্য পল্টনে ব্যবসায়ীরাও পার করছেন বেকার সময়। মৎস্য অবতরণ কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, ইলিশ সহ সামুদ্রিক মাছ না থাকায় রাজস্ব আদায় হচ্ছে না। অবরোধ খুলে গেছে, কিন্তু কোনো মাছ নাই, সাগর বুট যেতে পারতেছে না। কোনো বোট আশানুরূপ মাছ পাচ্ছে না, আর অনেক বোট এখানে অবস্থান করছে, এই বোটগুলো যায় নাই সাগরে। এই কারণে মাছ খুবই কম। ইলিশ তো না বললেই, ইলিশ একেবারে পাচ্ছেই না। গেল 10 দিনে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে সরবরাহ হয়েছে 6 মেট্রিক টন ইলিশ ও 86 মেট্রিক টন অন্যান্য সামুদ্রিক মাছ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাজেটে কালো টাকা সাদা করার বিপক্ষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদের। গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত বাজেট আলোচনায় তিনি কথা বলেন। এ সময় তৈরি পোশাক শিল্প মালিকরা বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন একটি প্রস্তুতিহীন পরিকল্পনা, তারা এর জন্য প্রস্তুত নন। এই উত্তরণ মান সম্মানের ইস্যু নয়, বরং বাস্তবতা। তবে উত্তরণ পেছানোর বিপক্ষে বাণিজ্য সচিব। 2026 সালের নভেম্বরে স্বল্প উন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ। আগের সরকারের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে এই উত্তরণের বিপক্ষে রপ্তানিমুখী শিল্প খাতের মালিকরা। র্যাপিড আয়োজিত বাজেট আলোচনায় তারা সাফ জানিয়ে দিলেন, এলডিসি গ্র্যাজুয়েশন প্রস্তুতহীন পরিকল্পনা। তবে এই কথা মানতে নারাজ বাণিজ্য সচিব। তো এটি একটি প্রস্তুতিহীন পরিকল্পনা। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত না। ইটস নট আ ম্যাটার অফ প্রেস্টিজ, ইটস আ কোয়েশ্চেন অফ রিয়ালিটি। আমরা উই আর নট রেডি। গ্র্যাজুয়েশন আমাদের হয়ে গেছে 2021-এ। এখন আমরা প্রথম 2 বছর, পরের 3 বছর এক ধরনের যে কি বলে গ্রেস পিরিয়ডের মধ্যে আছি। এখন নতুন করে যদি আবার 3 বছর বা 5 বছর চাওয়া হয়, সেটা এক ধরনের আবদার হতে পারে। গ্র্যাজুয়েশন পরবর্তী প্রযুক্তির ব্যবহারে শিল্প খাতে কর্মসংস্থান কমার শঙ্কা আছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আমি যদি হেলথে যদি বেশি ইনভেস্ট করে, পাবলিক ইনভেস্টমেন্ট হয়, এডুকেশনে যদি আমি বেশি পাবলিক ইনভেস্টমেন্ট করতে পারি, সোশ্যাল প্রোটেকশনে যদি আমরা বেশি পাবলিক ইনভেস্ট করতে পারি, কেয়ার ইকোনমিতে যদি আমরা বেশি পাবলিক ইনভেস্ট করতে পারি, এটা হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট করার সবচেয়ে বড় জায়গা। এবং আগামী দিনের কৌশলে কিন্তু সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা কালো টাকা সাদা না করার বিপক্ষে তার মতামত তুলে ধরে বলেন, এই সুযোগ খুব একটা কাজে আসে না। এই 1 কোটিও যদি সে দেখাতে না পারে, 5 কোটি টাকা দিয়ে কিনেছে, তাহলে এটা থাকার তো কোনো দরকার নেই। কাজে এতই যখন আলোচনা হয়েছে, তুলে দেওয়া হবে, অসুবিধা কি? আলোচনায় বাজেটের বিভিন্ন লক্ষ্যমাত্রার সমালোচনা করে বলা হয়, এবারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী, যা অর্জন সম্ভব নয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। লবণযুক্ত কাঁচা চামড়া রপ্তানি করা হলে ক্ষতিগ্রস্ত হতে পারে স্থানীয় শিল্প। সংকট দেখা দিতে পারে কাঁচামাল আর কর্মসংস্থানের, এমন আশঙ্কা ট্যানারি মালিকদের। MS আরিফিনের রিপোর্ট। কোরবানির ঈদে বড় পরিসরে কাঁচা চামড়া সংগ্রহের পর ট্যানারিগুলোতে চলছে ওয়েট ব্লুর কাজ। 1990 সালের আগ পর্যন্ত ওয়েট ব্লু করা চামড়াই রপ্তানি হতো। 30 বছর পর 2021 সালের জুলাইয়ে ফের কয়েকটি কোম্পানি পায় এই চামড়া রপ্তানির অনুমতি। দেশে উপযুক্ত দাম মেলে না দাবিকে সামনে রেখে এবার ঢালাওভাবে ওয়েট ব্লু করা চামড়ার পাশাপাশি অনুমোদন দেওয়া হয়েছে লবণযুক্ত কাঁচা চামড়া রপ্তানির। তবে চামড়ার গুণগত মান নিশ্চিত করতে ব্যর্থ হলে কোনো উদ্যোগী সুফল নিয়ে আসবে না বলে দাবি উদ্যোক্তাদের। এক্সপোর্টের জন্য যথেষ্ট আপনার ইকুইপমেন্ট, মেশিনারিজ, ওয়্যার হাউস, ফ্রিজিং করার মতো যথেষ্ট আমাদের কাছে সব কিছু যন্ত্রপাতি থাকতে হবে। এখানে কেউ রেডি না, কেউ প্রস্তুতি নাই। এটা চলতি অর্থ বছরের মে পর্যন্ত $11 কোটি চামড়া রপ্তানি হয়েছে, যা গত বছরের প্রথম 11 মাসের তুলনায় 7% কম। আর 1 দশকে 3/1 নেমেছে এ খাতের রপ্তানি আয়। এই অবস্থায় ওয়েট ব্লু ও লবণযুক্ত চামড়া রপ্তানির সিদ্ধান্তে আরও চাপে পড়তে পারে চামড়া শিল্পের বাজার, এমন শঙ্কা ট্যানারি মালিকদের সংগঠন বিটিএর। রপ্তানি ছাড়াও আমাদের আভ্যন্তরীণ একটা বিশাল বড় মার্কেট আছে। প্রায় 30% চামড়া আমরা
আমরা ওইখানে সরবরাহ করে থাকি। এখন যদি রপ্তানি করেন ওয়েটগুলো এবং কাঁচা চামড়া, তাহলে কিন্তু এই জায়গাটায় আমাদের এই শিল্পটাও ধ্বংস হয়ে যাবে। তবে পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় প্রক্রিয়াজাত চামড়া রপ্তানির বাজারও ক্রমেই কমছে বলে দাবি তাদের। আমাদেরকে LWG সার্টিফিকেশনটা যদি করে দেওয়া হয়, সেটাতে আমাদেরকে যদি সহযোগিতা করা হয়, তাহলে আমাদের রপ্তানি এবং সাপ্লাই চেইন সবকিছু ঠিক হয়ে যাবে। ওয়েট ব্লু লবণযুক্ত বা প্রক্রিয়াজাত চামড়া যেভাবেই হোক চামড়া শিল্পের রপ্তানি আয় বাড়াতে সাভার চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার CETP-কে পুরোপুরি কার্যকর করার কোনো বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। যে কোনো রাজনৈতিক সরকারের চাইতে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা ইতিবাচক পদক্ষেপ এই ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য রাখতে চায়, রপ্তানি ক্ষেত্রে রাখতে চায়, তাহলে আমি মনে করি যে এই দীর্ঘদিন ধরে যে সমস্যাটা আমরা সমাধান করতে পারছি না বিভিন্ন গোষ্ঠী স্বার্থের কারণে, প্রশাসনিক জটিলতার মাধ্যমে, এইটাকে হাতে নেওয়া উচিত। বহুমুখী সংকটের বৃত্তে আটকে পড়া চামড়া খাতকে টেনে তুলতে সরকারি বেসরকারি অংশীদারিত্বে যুগোপযোগী উদ্যোগ নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। উদ্যোক্তাদের ওখানে যদি স্টেক থাকতো, ওনারা নিজেদের স্বার্থে এটাকে ব্যবহার করতেন। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। সব জটিলতা কাটিয়ে অবশেষে জুলাই থেকে গার্মেন্টস পণ্য পরিবহনে সরাসরি কার্গো সার্ভিস চালু করতে যাচ্ছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। প্রথম পর্যায়ে একটি বিদেশি প্রতিষ্ঠান সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছে। ইউরোপগামী পণ্যগুলো উজবেকিস্তান এবং অন্য রুটের পণ্য যাবে চীন হয়ে। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। ভারত আকস্মিকভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পরপরই বিকল্প পথ খুঁজতে শুরু হয় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে কার্গো পণ্য পাঠানোর তোড়জোড়। এই প্রক্রিয়ায় মুখোমুখি হতে হচ্ছে নানা চ্যালেঞ্জের। RA3 যে সিকিউরিটি ফ্যাসিলিটিসগুলো রাখা দরকার, সেই ফ্যাসিলিটিসগুলো এনশিওর করার জন্য যে প্রস্তুতি প্রয়োজন সেটাই আমাদের কাজটা চলমান রয়েছে। দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ নিজেরাই কার্গো সার্ভিস চালু করতে নানা পক্ষের সঙ্গে আলোচনা শুরু করে। এর মধ্যে সপ্তাহে 2টি কার্গো বিমান পরিচালনার মাধ্যমে বাংলাদেশি কার্গো পরিবহনে রাজি হয় চট্টগ্রাম ইপিজেড এবং কোরিয়ান ইপিজেডে সবচেয়ে বড় বিনিয়োগকারী একটি প্রতিষ্ঠান। উজবেকিস্তানে নিবে, ওখান থেকে বাই রোডে তারা ইউরোপ নিবে, আর চায়নার কোনো জায়গায় তারা নিয়ে যাবে এইসব ছোট ছোট মাদারি সাইজের বিমানে। চট্টগ্রাম নগরীতে 2টি বিশাল ইপিজেডের পাশাপাশি 250-এর বেশি গার্মেন্টস কারখানা থাকলেও জরুরি এয়ার শিপমেন্টের ক্ষেত্রে রাজধানী ঢাকায় ছিল ভরসা। শাহ আমানত বিমানবন্দরে কার্গো সার্ভিস চালু হওয়াকে বিশেষ মাইলফলক হিসাবেই দেখছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ী নেতারা। যথাযথ ব্যবস্থা নেওয়া হলে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সবজি ও ফল রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। অবশ্য 2005 সাল থেকে এয়ার এমিরেটস এবং ইত্তেহাদ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কার্গো ফ্লাইট পরিচালনা করে আসলো। করোনা লকডাউনের সময় 2021 সালে তা বন্ধ হয়ে যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হলো দেশ বরেণ্য আলোকচিত্রশিল্পী চঞ্চল মাহমুদকে। বেলা 12টায় তার মরদেহ নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন দীর্ঘদিনের আলোকচিত্র জগতের সহযোদ্ধা, পরিবার আর সংস্কৃতিজনেরা। তারা বলেন চঞ্চল মাহমুদ ছিলেন দেশের ফ্যাশন ফটোগ্রাফির পথিকৃৎ। ফটোগ্রাফিকে ঘিরে নানা আন্দোলন সংগ্রামে জড়িত হওয়ার পাশাপাশি প্রশিক্ষণ দিয়েছেন হাজারো শিক্ষার্থীকে। জানাজা শেষে গুণী এই শিল্পীকে দাফন করা হবে বনানী কবরস্থানে। আবারও দেশের বাইরের খবর। গাজাবাসীদের প্রতি সহমর্মিতা প্রদর্শনে যুক্তরাজ্যের এক সামরিক বিমান ঘাঁটির 2টি বিমান নষ্ট করেছে ফিলিস্তিনপন্থী কর্মীরা। এদিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের হেফাজত থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনপন্থী কর্মী মাহমুদ খলিল। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন 82 ফিলিস্তিনি। ইরানের সঙ্গে সংঘাত চললেও গাজায় থেমেনি ইসরায়েলি আগ্রাসন। শুক্রবার গাজার কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে অর্ধশতাধিক মানুষ নিহত হন, যাদের মধ্যে অনেকেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন। ইউনিসেফ জানায় ইসরায়েলি হামলায় আহত 13 বছর বয়সী আবেদ আল রহমান মারা গেছে। আগেই হাসপাতালের বিছানায় শুয়ে শিশুটি ইউনিসেফের ভিডিওতে বলেছিল সে কিভাবে সহায়তা নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়। এদিকে নিউ ইয়র্কের একটি আদালত আদেশ দিয়েছেন অবৈধ অভিবাসনের দায়ে গ্রেফতার
হওয়া মাহমুদ খলিলকে মুক্তি দিতে হবে। গাজায় যুদ্ধের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন বলে মার্চে গ্রেফতার হয়েছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরপর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানির অভিযোগ তোলে অধিকার সংস্থাগুলো। খলিল বলেন, তাকে শাস্তি দেওয়া হচ্ছে শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতার জন্য। একই সঙ্গে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে তৎপরতার দাবি জানিয়েছে ফিলিস্তিনপন্থী একটি সংস্থা। প্যালেস্টাইন অ্যাকশন নামের এক গ্রুপের সদস্যরা বিদ্যুৎ চালিত স্কুটারেই ঢুকে পড়েন ঘাঁটিতে। 2 বিওয়াজার জেট বিমানের টারবাইন ইঞ্জিনে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে ছিটিয়ে দেন লাল রং। তাদের দাবি, যুক্তরাজ্য প্রকাশ্যে নিন্দা জানালেও গোপনে যুদ্ধ তৎপরতায় সহায়তা দিচ্ছে। ইসরায়েলি ও মার্কিন বিমানকে দেশটি সাইপ্রাস ঘাঁটি থেকে জ্বালানি সরবরাহ করছে বলে দাবি করে তারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করে বলেছে, এটি রয়্যাল এয়ারফোর্সের সম্পদের বিরুদ্ধে বর্বরতা। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এটিকে লজ্জাজনক বলে আখ্যা দেন। ঘটনার পরই ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা শুরু করেছে সরকার। রং ছিটানো হলেও বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, 250 ছাড়িয়েছে বাংলাদেশ দলের লিড। বৃষ্টির আগে 247 পর্যন্ত ছিল লিড। নাজমুল হোসেন শান্ত মাঠে নেমেছেন, তার সেঞ্চুরির জন্য তিনি খেলছেন। এবং কি লিটন দাস, মুশফিককে যেহেতু বৃষ্টির আগে মুশফিক আউট হয়েছিলেন, শান্তর সঙ্গে লিটন দাস নেমেছিলেন, যদিও তিনি 3 রান করে ফিরে গেছেন। লিটন দাস এই সেশনে এসে বা এই মুহূর্তে এসে মনে হচ্ছে যে বাংলাদেশ কিছুটা রানের জন্য খেলছে, কারণ এই 50 ওভার খেলা হবে এখন থেকে শেষ পর্যন্ত। যদিও আবারও বৃষ্টি শুরু হয়েছে, দর্শক যদি আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। ওই পাশে হয়তোবা গ্রাউন্ড কিন্তু কাভারে ঢেকে ফেলা হবে কিছুক্ষণের মধ্যে। আবারও বৃষ্টির বাধায় কিন্তু খেলা বন্ধ হওয়ারই কথা, যেভাবে আসলে এখন বৃষ্টি পড়ছে। যদিও বৃষ্টি পড়ছে তারপরে কিন্তু রোদ রয়েছে। গলের এই আবহাওয়ার আসলে চরিত্র বলা খুবই মুশকিল। এই রোদ তো এই বৃষ্টি, ফলাফলের কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে মনে হচ্ছে যে আর কোনো আসলে ফলাফলের প্রত্যাশা করাটাই বৃথা হবে, কারণ একমাত্র ড্রই হতে পারে এই গল টেস্টের ফলাফল। কারণ একদিকে তো বৃষ্টির বাধা রয়েছে, অন্যদিকে বাংলাদেশ এখন পর্যন্ত ব্যাট করছে। সেক্ষেত্রে যদি 45 কিংবা 40 ওভারও শ্রীলঙ্কা ব্যাট করার সুযোগ পায়, যদি বৃষ্টি না হয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বোলাররা কতটুকু পারবে 40 ওভারের মধ্যে তাদেরকে অল আউট করতে। উইকেটের চরিত্র খুব বেশি বদলায়নি। গলের যেমনটা টিপিক্যাল একটা চরিত্র থাকে, 3 দিন কিংবা 3.5 দিন পর থেকেই স্পিনারদের পক্ষে কথা বলে, কিন্তু তেমনটা এই টেস্টে এসে দেখা যায়নি। যেই উইকেটে মুশফিকুর রহিম 2013 সালে ডাবল সেঞ্চুরি করেছিলেন, ওই যে একটা উইকেট ছিল, এইরকমই একটা উইকেটের ছাপ আসলে এখানে দেখা যাচ্ছে। 5ম দিন পর্যন্ত অনেকটা বৃষ্টির বা ব্যাটসম্যানদের পক্ষে আসলে কথা বলছে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর গল থেকে। সরাসরি যুক্ত ছিলাম শ্রীলঙ্কার গলে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অত্যাধুনিক সব মিসাইলের আঘাতে কাঁপছে ইসরায়েল। নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি দখলদার বাহিনীর। নিরাপত্তা পরিষদের বৈঠকেও বার্তা নেই সংঘাত বন্ধের। সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে কমিশন, সময় হলেই জানা যাবে ভোটের দিনক্ষণ, বললেন সিইসি। সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময় হবে নির্বাচন, জানালেন উপদেষ্টা ফরিদা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।